রনি, আপনার জার্নিটা বলেন। গণঅভ্যুত্থানের সময়ের ঠিক এই সময়টার আগে থেকেই আপনি লেখালেখি করছেন, আপনার লড়াইটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন যে কিভাবে আপনি। জি, এটা সবচেয়ে বিব্রতকর ব্যাপার হলো নিজের সম্পর্কে বলা, এবং আমি সবচেয়ে অপছন্দ করি নিজের কার্যক্রম সম্পর্কে বলতে। আপনি কি চ্যালেঞ্জ ফেস করেছেন সেটা বলেন, তাতে করে আমরা আচ্ছা, সেটা ফ্যাসিস্টের একটু রূপটা আরো একটু ভালো বলতে পারি। বুঝবো। সেটা হলো আমি প্রথমত 13 সাল থেকে একটি অভ্যুত্থানের স্বপ্ন দেখতাম। আমি মানে আমাদের গ্রুপ যারা পরবর্তী সময়ে যাদের অনেককে আপনারা এই আন্দোলনের ফেস আকারে দেখেছেন। কেন দেখতাম? আমি যেটা বুঝতে পারছিলাম যে আওয়ামী লীগ একটা বাই নেচার ফ্যাসিস্ট শক্তি, এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে নির্বাচন, একটা ফেয়ার নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ চলে গেলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। সে আবার ব্যাক করলে আবার একই রাজনীতি শুরু করবে। ফলে এই জন্য আমি চাইতাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা যে একটা ফ্যাসিস্ট শক্তি এবং এর চিরতরে অবসান হোক, এই রাজনীতির ধারারই চির অবসান হোক, সেই স্বপ্ন আমরা 13 সাল থেকে দেখতাম। এখন এটা তো স্বপ্ন দেখলেই হবে না, এটা বাস্তবায়নের জন্য আমার ছোট্ট ক্যাপাসিটিতে যা যা দরকার ছিল। প্রথম কথা হলো এখানে গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ হয়েছে, এখানে জ্ঞানের ধারণার আওয়ামীকরণ। যেমন আপনি সবচেয়ে শেখ সংকটের মুজিবুর জায়গা রহমানকে সেটাই। যদি প্রশংসা করেন, আপনি আওয়ামী লীগের না, আপনি জাতির বিবেক। কিন্তু আপনি জিয়া রহমানের কথা, ভাসানীর কথা বলেন, আপনি মৌলবাদী জঙ্গিও হইতে পারেন। সো এই যে একটা পারসেপশন, এই যে একটা ন্যারেশন দাঁড় করানো হয়েছে, এইটার মধ্য দিয়ে বাংলাদেশ কোনোদিনও আগাবে না। এখানে কোনো ভালো মানুষ তৈরি হবে না, বড় মানুষ তৈরি হবে না, কারণ এখানে শিল্প সাহিত্য সব কিছুর মাপ হইল মুজিব কোটের মাপে। হ্যাঁ, ওই ফিতা দিয়ে আপনাকে মাইপা দাঁড়। ফলে এটার টোটাল অবসারণ, আমি এটার জন্য ডিআওয়ামীকরণ, এটা চির অবসারণ, এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এটার স্বপ্ন দেখা শুরু করলাম। এই জন্য আমার যেটা ক্ষুদ্র ক্যাপাসিটি, তাতে আমি একটা বয়ান নির্মাণ করা, কাউন্টার চিন্তা নির্মাণ করা, এবং আওয়ামী লীগ যে একটা বাই নেচার একটা ফ্যাসিস্ট মতাদর্শ চিন্তার উপর ভিত্তি করে দাঁড়ানো, তার পর্যালোচনামূলক লেখালেখির মধ্য দিয়ে আমি পুরো সময়টা পার করছিলাম। এবং আপনার আমি একটা পত্রিকা করি, জবান। এই পত্রিকাটাতে আমরা 18 সালের ইলেকশনের পরে, যেইটা আপনার অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, যে ডকুমেন্টারিটা, তার আগে গুমের এই বিষয়ে রিপোর্টটা আমরা প্রথম বাংলাতে করছিলাম আর কি। তো বাংলাতে করার পরে আধা ঘন্টার মধ্যে পত্রিকা বন্ধ হয়ে গেল, এবং তখন আমি তো, আমার অফিসের লোকজন ভয় পেয়ে গেল। ছোট্ট টিম আমার, মাত্র শুরু করেছি, এটা ওরকম বিগ কোনো ইনভেস্টমেন্ট না, হ্যাঁ, বন্ধুবান্ধবদের চাঁদা দিয়েই চলতো মূলত। তখন আমি মোটামুটি একটা ভালো বিপদে পড়লাম। ওই সময়ে আমি দ্রুতই আমার যে আমি একসময় নিউজে চাকরি করতাম, নিউজে কাজ করতাম, নিউজের এডিটর নুল কবিরকে আমি ফোন দিলাম যে এই অবস্থা। তখন কবির ভাই আমাকে একটা সৎ পরামর্শ দিল যে আপনি যা করছেন, আমি ভাবছিলাম এত বড় একটা খবর ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে, নিশ্চয়ই বাংলাদেশের মিডিয়া কেউ না কেউ ধরবে, তো আমি নিউজটা করি। কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া এই খবরটা প্রচার করে নাই। তখন তৎকালীন আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে ইয়া ছিল, আপনার নিরাপত্তা উপদেষ্টা ছিল যে তানভীর তারেক সিদ্দিকী, উনি 4 জন ব্যক্তি গুমের সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, তো ওই নিউজটা আর কি, তো এটা কেউ ধরে না। তো আমি একা ধরাতে যেটা হলো যে আমি একা টার্গেটেড হয়ে গেলাম। তখন আমি শাহদিন মালিক সাহেবের সাথে কথা বললাম, লিগেল কোনো অ্যাকশন। ওনারা সবাই বললো, দেখেন এগুলো করে লাভ নেই, আপনি লিগেল অ্যাকশন দিলে এটা কিছুই হবে না। তো তখন ইনস্ট্যান্ট পত্রিকা বন্ধ হয়ে গেলো। তখন আমি আমার সেফটি সবচেয়ে জোরে, আমার বন্ধু বান্ধবটা বললো যে তুমি বাইচা থাকলে এরকম পত্রিকা বহু করা যাবে, ফার্স্ট তুমি আগে সেফ হও। তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি আগে আসলো, রিপোর্টার্স উইদাউট বর্ডার আমাদের নিয়ে বিবৃতি দিল, আল জাজিরা, বিবিসি এবং ডয়েচে ভেলে আমাদের নিয়ে কভার স্টোরি করলো। তো ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমরা বেশ কি বলবো, যে আমাদের পত্রিকা বন্ধ করা হচ্ছে, আমরা ঝুঁকিতে আছি, এই খবরটা। কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া আমাদের পাশে তখনও দাঁড়ায় নাই। এবং আমি দ্রুত একটা ভিসা ম্যানেজ করে, আমার মোবাইল টোবাইল রেখে এক জায়গায় আমি আলাদা এক ধরনের গা ঢাকা দিলাম, এবং খুব দ্রুত সময়ের মধ্যে একটা ভিসা ম্যানেজ করে আমি ইন্ডিয়াতে চলে গেলাম, দিল্লিতে। সেখানে আমি কিছুদিন পড়াশোনা চর্চা করার সুযোগ নিলাম, এবং পরে আমি এখানে যোগাযোগ করলাম। তো এখানে লোকজন বলা হলো যে ঠিক আছে, আপনি তো লোক ভালো, দুর্নীতি করেন নাই, অ্যাকাউন্টে টাকা নেই, সো এগুলি করেন কেন, আপনি আমাদের ডিস্টার্ব করবেন না, আমরা আপনাকে ডিস্টার্ব করবো না। আমরা ওকে ঠিক আছে, এই যে বাসার লোকজনও টেনশনে থাকে। তো আমি চলে আসলাম। চলে এসে তখন আমি পত্রিকাটা চেঞ্জ করে ফেললাম, ওটা তো বন্ধ ব্লক করে দিল। তখন আমি অন্য ডোমেনে আবার করার চেষ্টা করলাম। এটা এইবার একটু একাডেমিক স্টাইলে কথাবার্তা বলি, ডিরেক্ট আওয়ামী লীগকে ওই নিউজ অ্যাটাক না করে বুদ্ধিভিত্তিক তৎপরতার মধ্যে আমরা ঢুকে গেলাম, এক ধরনের কম্প্রোমাইজের মধ্যে গেলেন, একদম। কিন্তু বেঁচে থাকার জন্য কাজ চালিয়ে দেশে থেকে কাজ করাটা হলো গুরুত্বপূর্ণ, দেশে অর্গানাইজ করা, ইন্টেলেকচুয়াল অর্গানাইজ করা, এটা ছিল ইম্পর্টেন্ট।
তো সেটা করার জন্য আমরা তখন একটু ম্যাগাজিন ফরম্যাটে চলে গেলাম, নিউজ ফরম্যাট থেকে, হ্যাঁ, যাতে আমরা একটা ন্যারেশন বয়ান তৈরি করতে পারি এবং কাজ করতে পারি। এবং গ্রুপ তখন একটা থেকে ছোট ছোট অনেকগুলো গ্রুপের সাথে সংযুক্ত হওয়া শুরু করলাম ইন্ডিভিজুয়ালি। তো তারপরে আপনার কোভিড আসলো, কোভিডের সময়টা একটা বড় স্থবিরতার মধ্যে দিয়ে গেল। কোভিডের পরে আমরা আবার অ্যাক্টিভিটি কীভাবে করা যায় পারফেক্টলি এটা শুরু করলাম। তো বাই দিস টাইম আপনার এই অভ্যুত্থানের যারা ধরনের শক্তি যাদের দেখেন এদের অনেকের সাথেই আমাদের যোগাযোগ শুরু হলো এবং আমরা বুঝতে পারলাম যে এখানে মুক্তিযুদ্ধের বয়ানের যে আমিকরণ হয়েছে এটাকে যদি আমরা মুক্ত করতে না পারি, জাতিকে একটা জাতীয় ন্যারেশন যদি আমরা দাঁড় করাতে না পারি, তাহলে এখানে এই রাজনীতি আওয়ামী লীগের যে ব্রুটাল স্পিরিট, আপনার ফেথ ইন ফেক, হ্যাঁ, এইটার এই যে ফেক স্পিরিটের উপর ভিত্তি করে সে যে মানুষ হত্যা করছে, এইখানে তাকে যদি আপনি পরাজিত করতে না পারেন তাহলে আপনি রাস্তার শক্তি বা আপনার কি বলে যায় অস্ত্রের শক্তি দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করতে পারবেন না। কারণ তার তো একটা স্পিরিট আছে, একটা বাচ্চা ছেলেকে কোপায়া মারতেছে, এ কোনো মানুষ করতে পারে? কারণ ওর কাছে ওটা মানুষ নয়, বাচ্চা ছেলেটা বাচ্চা ছেলে না, ওটার কাছে ওর রাজাকার। ফলে ও যখন কোপায় মারে ও মনে করে ও মুক্তিযুদ্ধ করতেছে। সো এই যে পারসেপশন, এটা তো আপনি চেঞ্জ করতে পারতে হবে।